একটি মেয়ের স্বপ্ন ছিল নিজে কিছু করে দেখানোর। বিয়ের পর সেই স্বপ্নের কথা শ্বশুরবাড়িতে বলতেই সবাই তাকে ঘরছাড়া করে দিল। কিন্তু প্রশ্ন হলো, মেয়েটি কি তার স্বপ্ন পূরণ করতে পারবে? আর কয়েক বছর পর সে শ্বশুরবাড়ির সবাইকে এমন এক শিক্ষা দিল যা জানলে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একটি ছোট শান্ত গ্রাম, কাঁচা রাস্তার দুই ধারে সারি সারি ধান ক্ষেত, মাঝে মাঝে খেজুর গাছ মাথা তুলে দাঁড়িয়ে। সেই গ্রামের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে থাকে অনামিকা। হাসি খুশি মিষ্টি স্বভাবের মেয়ে সে। বাবা গ্রামের এক কোণে ছোটোখাটো মুদি দোকান চালান, মা ঘরের কাজ সামলান। সংসারে অভাব অনটন লেগেই থাকে। তবে বাবা মা তাদের একটাই চিন্তা, মেয়ের বিয়ে। বয়স বাড়ছে অনামিকার, অথচ বিয়ের জন্য পাত্র মেলে না। ভালো পাত্র এলেও তাদের চাহিদা মোটা টাকা, গয়না, জিনিসপত্র এসব জোগাড় করা সম্ভব নয়। বাবা মা চিন্তায় রাতে ঘুমাতে পারেন না। কিন্তু অনামিকার মন অন্যরকম। সে স্বপ্ন দেখে নিজের পায়ে দাঁড়ানোর। অনামিকা পড়াশোনায় ভালো ছিল। স্কুলের পড়া শেষ করে কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন দেখত। সে চেয়েছিল উচ্চশিক্ষা নিয়ে নিজের কেরিয়ার গড়তে। কিন্তু সংসারের অভাব অনটন আর টাকার অভাবে সে সুযোগ তখন আর হয়নি। তবে এই পরিবারের একমাত্র আশার আলো ছিল অনামিকার শহরে থাকা মামা। মামা খুবই শিক্ষিত, বড় শহরে সরকারি দপ্তরে ভালো চাকরি করেন। মাঝে মাঝে গ্রামের বাড়িতে আসেন, অনামিকার পড়াশোনা নিয়ে আগ্রহ দেখান। তবে এত অভাবের সংসারে মামাও তখন খুব বেশি সাহায্য করতে পারেননি। একদিন হঠাৎ খবর এলো, শহর থেকে জমিদার পরিবারের লোকজন গ্রামের পুরনো জমিদার বাড়িতে বেড়াতে আসছেন। তারা শহরের বড় ব্যবসায়ী। গ্রামের লোকজন হইচই করতে লাগলো। সেই পরিবারের ছেলে অর্ণবও এসেছে সঙ্গে। উচ্চশিক্ষিত, স্মার্ট, ধনী পরিবারের সন্তান। গ্রামে মানুষের চোখে তারা স্বপ্নের মতো। অর্ণবের প্রথম দিনেই অনামিকার সঙ্গে দেখা হয়ে যায়। মাটির রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল অনামিকা। পাশের গ্রামে দুই একটা ছোট ছেলে মেয়েকে টিউশনি পড়িয়ে ফিরছিল সে। অর্ণব মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। পরের কয়েকদিনে নানা উপলক্ষে তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়। অর্ণব মেয়েটির সরলতা, শিক্ষার প্রতি আগ্রহ দেখে মুগ্ধ হয়। শহুরে মেয়েদের সঙ্গে এর অনেক তফাৎ। ধীরে ধীরে তার মনে একটা সিদ্ধান্ত তৈরি হতে থাকে। একদিন বাড়ি ফিরে অর্ণব মাকে বলল, মা, এখানে এক মেয়েকে দেখেছি, খুব সাদাসিধে, ভদ্র, পড়াশোনাও করেছে। আমি চাই তুমি আর বাবা একবার ওদের বাড়িতে কথা বলো। অর্ণবের কথায় মা একটু অবাক হলেও মুচকি হেসে মাথা নাড়লেন। সেখান থেকেই শুরু হলো দুই পরিবারের মাঝে বিয়ের আলোচনা। বাড়ির পরিবেশে হালকা স্বস্তি আসে। মা বাবার মুখে কিছুটা হাসি ফুটে ওঠে। কিন্তু অনামিকার মনে এক চাপা যন্ত্রণা। তার স্বপ্নগুলো কি তাহলে শেষ হয়ে গেল? বিয়ের দিন ঠিক হওয়ার পরে এক পূর্ণিমার রাতে বারান্দায় বসেছিল অনামিকা আর তার মা। সারা বাড়ি আলো ঝলমল করছে, কিন্তু মেয়ের চোখে অদৃশ্য এক অন্ধকার। সে চুপচাপ বসে থাকে। হঠাৎ মুখ খুলল, মা, আমার স্বপ্নগুলো সব শেষ হয়ে গেল। ভাবছিলাম নিজে কিছু করব, নিজের পায়ে দাঁড়াবো। মা মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, মা রে, আমরা তো গরিব মানুষ, তোকে পড়ানোর মতো আমাদের সাধ্য নেই। ওরা তো বড় লোক, তোকে পড়ার সুযোগ দেবে। বিয়ের পর ভালোভাবে বলবি তো শ্বশুরবাড়িতে তুই তোর স্বপ্ন পূরণ করতে পারবি। জীবন তো এখনই শেষ হয়নি মা, সব সুযোগ সামনে আসবে, ধৈর্য ধর। অনামিকা চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকে। বিশাল গোল গোল পূর্ণিমার চাঁদ যেন তার চোখের জল মুছে দিতে চাইছে। বিয়ের দিন যত এগিয়ে আসছিল, অনামিকার মনের ভিতরে অজানা এক আশঙ্কা কাজ করছিল। তার নতুন সংসার, নতুন মানুষগুলো কেমন হবে? শ্বশুর, শাশুড়ি, স্বামী কে জানে কেমন ব্যবহার করবে? এসব চিন্তায় রাতে ঘুম আসতো না তার। তবুও দিন যায়, ধুমধাম করে বিয়ে হয়। অনামিকা শহরে চলে আসে। অর্ণবের পরিবার তাকে ভালোই গ্রহণ করে। কয়েকদিন কাটে। এক সকালে শ্বশুরমশাই ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছেন। শাশুড়ি রান্নাঘরে ব্যস্ত। সেই সময়ে অনামিকা ধীরে ধীরে বাবার মতো হয়ে ওঠা শ্বশুরের সামনে গিয়ে দাঁড়ায়। বাবা, আমি কিছু করতে চাই। আমার পড়তে ভালো লাগে।
আমি চাই 10টা মেয়ের মতো আমিও নিজের পায়ে দাঁড়াই, নিজের মতো কিছু করি। ছোটবেলা থেকেই একটা স্বপ্ন ছিল, ভেবেছিলাম এখানে এসে হয়তো সেই স্বপ্ন পূরণ করব। কিন্তু শুনে শ্বশুরমশাই মুখ গম্ভীর করে ফেলেন। কিছু বলার আগেই পেছন থেকে শাশুড়ি এসে বলে ওঠেন, কিসের চাকরি? আমাদের কি অভাব আছে? বউ হয়ে ঘরে থাকবে, সংসার সামলাবে, সেটাই তো কাজ। আমরাও তো কখনো চাকরি করিনি। অনামিকা অনেক বোঝানোর চেষ্টা করে, মা এখন তো সময় বদলেছে, সবাই চায় একটু নিজেকে প্রমাণ করতে, নিজের পায়ে দাঁড়াতে, কিন্তু কেউই তার কথায় সায় দেয় না। শাশুড়ি বিরক্ত হয়ে চলে যায়। রাতের বেলায় যখন অর্ণব ঘরে আসে, অনামিকা ভরসা করে তাকে বলে, শুনো তো, আমি ভাবছি কিছু একটা করব। অর্ণব মুখ শক্ত করে বলল, না, তোমার এসব করার দরকার নেই। তুমি মেয়ে, ঘরেই থাকবে। আমাদের বংশে কোনো মেয়ে বাইরে গিয়ে চাকরি করে না। এই অর্ণব ছোটবেলা থেকেই মায়ের কথাই শুনে বড় হয়েছে, তাই পরিবারে মা বাবার কথা কখনো কেউ অমান্য করেনি। বাবা যা বলতেন, মা যা সিদ্ধান্ত নিতেন, সেটাই চূড়ান্ত হতো। অর্ণব কখনো নিজের মতামত দিতে শেখেনি, শিখেছে শুধু পরিবারের সিদ্ধান্ত মেনে নিতে। তাই অনামিকার স্বপ্নের কথা শুনলেও সে মনে মনে কষ্ট পায়, কিন্তু মা বাবার কথার বিরুদ্ধে যেতে সাহস করে না। এরপর কয়েকদিন ধরে ঘরের সবার মুখ ভার, কেউ অনামিকার সঙ্গে ভালো করে কথা বলে না। একদিন আবার সাহস করে অনামিকা শ্বশুরের সামনে নিজের কথা তোলে, কিন্তু এবার শ্বশুরমশাই আসলে শুধু রাগ করেননি, তার এই রাগের পেছনেও একটা মজবুত বিশ্বাস আছে, যেটা তার শিরায় শিরায় মিশে আছে। ছোটবেলা থেকেই তিনি দেখে এসেছেন তার বাপ ঠাকুরদা পূর্বপুরুষেরা সবাই একটাই কথা বলতেন, এই বাড়ির মেয়েরা ঘরের লক্ষ্মী, তারা সংসার সামলাবে, ছেলেরা বাইরে কাজ করবে। মেয়েরা যদি বাইরে চাকরি করতে যায় তাহলে সংসার ভেঙে পড়ে, ঘরের শান্তি নষ্ট হয়। নারী যত ঘরে থাকবে সংসার তত মজবুত হবে। এই শিক্ষা তার মনে গেঁথে আছে। তার মা, কাকিমা, জেঠিমা কেউ কখনো বাইরে পা রাখেননি। তারা সকলেই নিজের সংসার আর পরিবারের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। এই নিয়ম ভেঙে যেন নতুন প্রজন্ম কোনো অন্যরকম চিন্তা না করে, সেটাই তিনি চেয়েছেন। তাই অনামিকা যখন চাকরির কথা তোলে, তার মনে একটা অজানা আতঙ্ক ঢুকে পড়ে। সে ভাবে, আজ যদি বৌমা চাকরির নামে ঘরের বাইরে পা রাখে, কাল হয়তো সংসার ভেঙে যাবে। পুত্রবধূ স্বাধীন হলে ছেলে দূরে সরে যাবে। আজকালকার মেয়েরা তো সংসারের মূল্য বোঝে না। এই বিশ্বাস থেকেই তিনি কঠোর ভাষায় বলে দেন, এই বাড়িতে কোনো মেয়ে চাকরি করবে না। যদি আরেকবার শুনি তাহলে তোকে এই বাড়ি থেকে বের করে দেব। অনামিকা স্তব্ধ হয়ে যায়। এরপর একদিন সকালবেলা শ্বশুরমশাই ঘরে এসে দেখলেন বৌমা অনামিকা চুপচাপ এক কোণে বসে বই পড়ছে। তার সামনে টেবিল ভর্তি বই আর খাতা। এই দৃশ্য দেখে শ্বশুরমশাইয়ের মুখ মুহূর্তেই কঠিন হয়ে যায়। রাগে ফুঁসতে ফুঁসতে এগিয়ে আসেন তিনি, গম্ভীর গলায় বললেন, বৌমা, তোমাকে তো আগেই বলেছিলাম এখানে পড়াশোনা, চাকরি এসব করার কথা ভাবা যাবে না। তুমি আবার বই নিয়ে বসেছো কেন? অনামিকা মাথা নিচু করেও সাহস করে শান্ত গলায় বলল, বাবা, আমি সত্যি কিছু করতে চাই। কেন আপনারা আমার ইচ্ছেটা বুঝতে পারছেন না? কিন্তু শ্বশুরমশাই আর কথা শুনতে চান না। রাগে বইগুলো ছুঁড়ে ফেলে দেন ঘরের বাইরে। তারপর কাপড় ব্যাগ টেনে মেঝেতে ফেলে দেন। এই বাড়ি থেকে এখনই বেরিয়ে যাও। আমরা এ ধরনের বউকে ঘরে রাখবো না। চাকরি করবে, সংসার সামলানোই নারীর কাজ। অনামিকা চুপচাপ নিজের ব্যাগ তুলে নেয়। চোখের কোণে জল চিকচিক করছে। ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই পাশের ঘরের বারান্দায় দাঁড়ানো কাকিমারা ফিসফিস করে কথা বলতে শুরু করে, মেয়েদের তো আজকাল বড্ড উড়ান বেশি। হ্যাঁ গো, বউ হয়ে এসেছে, ঘরে থেকে সংসার করলেই তো হয়, চাকরি করার কি দরকার? ওদের তো কোনো অভাব নেই, তারপরও বউ আবার চাকরি করবে নাকি? অনামিকার কানে সেসব কথা বাজতে থাকে, কিন্তু সে থামে না। অনামিকা ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায়। অর্ণব চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে সব দেখছিল। তার ঠোঁট কাঁপে, চোখের জল টলমল করে ওঠে। অনেক কিছু বলতে চাইলেও যেন শব্দ আটকে যায়। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। মা বাবার বিরুদ্ধে যাবার সাহস তার হয় না। ঠিক সেই মুহূর্তে বাড়ির সামনে এসে দাঁড়ালো চকচকে সাদা রঙের একটা গাড়ি। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল।
গাড়ির জানালা খুলে এক ভদ্রলোক অনামিকার দিকে তাকিয়ে মাথা নাড়লেন। অনামিকা চোখের জল মুছে ধীরে ধীরে গাড়িতে উঠে বসল। চারদিকের ফিসফাস তখনও থামেনি, কিন্তু সে আর পেছনে তাকালো না। সামনে অজানা এক ভবিষ্যতের দিকে রওনা দিল। অনামিকা চলে যাওয়ার পরে কয়েকদিন ধরে বাড়ির পরিবেশ একদম ভারী হয়ে রইল। শ্বশুরমশাই এবং অর্ণব অনেক জায়গায় খোঁজও নেয়। গ্রামের আত্মীয় স্বজন, পুরনো পরিচিত অনেককে জিজ্ঞেস করে, কিন্তু কেউ কিছু জানে না। কে ছিল সেই সাদা গাড়িতে, কে তাকে নিয়ে গেল, গাড়িটা কার, কেউ কিছু বলতে পারে না। অর্ণব ধীরে ধীরে এক গভীর অপরাধ বোধে ডুবে যেতে থাকে। তার মনে কেবল একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, আমি কেন তার পাশে দাঁড়ালাম না? আজ সে কোথায় আছে? কয়েক বছর কেটে গেল, অনামিকা হারিয়ে গেল, যেন হাওয়ার মাঝে মিলিয়ে গেল সে। অর্ণব অনেক চেষ্টা করেছিল তার খোঁজ পাওয়ার, কিন্তু কোথাও কোনো সন্ধান মেলেনি। সময়ের সঙ্গে সঙ্গে চারপাশে সবাই জেনে গিয়েছিল একসময় অর্ণবের বিয়ে হয়েছিল, কিন্তু সেই মেয়েটি একদিন হঠাৎ করেই হারিয়ে যায়। এই ঘটনার পরে আর অর্ণবের বিয়ে হয়নি। সেই পুরনো ঘটনা তার জীবনের উপর ছায়া ফেলেই রয়ে গেছে। এই ঘটনার ধাক্কা অর্ণবের জীবনে এক গভীর শূন্যতা তৈরি করেছিল। সংসারে সব কিছু চলছিল বটে, কিন্তু কোথাও একটা অদৃশ্য ভার সবসময় তাড়া করে ফিরত তাকে। বাবা মাও ধীরে ধীরে মেনে নিয়েছিল অনামিকা আর ফিরে আসবে না। তার খোঁজ পাওয়ার আশাও যেন হারিয়ে গিয়েছিল সকলের মনে। কিন্তু হঠাৎ একদিন বিপদ নেমে এলো অর্ণবের পরিবারের উপর। তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। দ্রুত তাকে নার্সিংহোমে ভর্তি করতে হলো। ডাক্তাররা জানালেন অবস্থা জটিল, অস্ত্রোপচার করতে হবে। ডাক্তারের কথা শুনে মা পুত্র দুজনেই আতঙ্কিত। ঠিক তখনই এক নার্স এসে জানালো, আপনাদের চিন্তার কিছু নেই, বিশেষভাবে একজন লেডি স্পেশালিস্ট ডাক্তারকে নিয়োগ করা হয়েছে। উনি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছেন। নাম ডক্টর অনামিকা ব্যানার্জি। সমস্ত অপারেশনের দায়িত্ব তিনিই দেখবেন। অর্ণব আর তার মা একে অপরের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। মনের ভেতর হাজার প্রশ্ন ঘুরতে লাগলো। একজন মহিলা ডাক্তার, বিদেশ থেকে এসেছে, নাম ডক্টর অনামিকা ব্যানার্জি। এই নাম তো... মায়ের বুক ধড়ফড় করে উঠল। এই নাম তো আমাদের সেই অনামিকা না তো? ঠিক তখনই ওটির দরজার সামনে দ্রুত হেঁটে এলো এক সাদা অপারেশন গাউন পরা চিকিৎসক, মুখে মাস্ক, তবে হাঁটার ভঙ্গিমা, চোখের চাহনি যেন অনেক পরিচিত মনে হতে লাগলো। শাশুড়ি এক ঝলক দেখে হঠাৎ চমকে উঠলেন, তুমি তো... অর্ণবের চোখ বড় বড় হয়ে গেল, গলার স্বর কেঁপে উঠে সে ফিসফিস করে বলল, এ তো অনামিকা। ঠিক সেই সময় নার্স শান্ত গলায় জানালো, উনি ডক্টর অনামিকা ব্যানার্জি। অপারেশনের সমস্ত দায়িত্ব উনিই নিয়েছেন, চিন্তার কিছু নেই। সবার বুকের ভেতর অজানা এক ঝড় বয়ে যেতে লাগলো। পুরনো স্মৃতি যেন হঠাৎ ছায়ার মতো ফিরে এলো সামনে। অনামিকা কোনো কথা না বলে সরাসরি অপারেশন থিয়েটারে ঢুকে গেল। কয়েক ঘন্টা টানটান অপেক্ষার পর অপারেশন সফলভাবে শেষ হলো। ওটি থেকে বেরিয়ে এসে অনামিকা শান্ত গলায় বলল, সব ঠিক আছে, চিন্তার কিছু নেই। আপনার বাবাকে এখন পর্যবেক্ষণে রাখা হবে। অর্ণবের চোখ ছলছল করে উঠল। তার মা হাত জোড় করে কাঁদতে কাঁদতে বললেন, তুই যাওয়ার পর আমাদের সংসারটা যেন একেবারে তছনছ হয়ে গেছে। এই ঘর থেকে শুধু তোকে হারিয়েছি বলেই যেন শান্তিটাই হারিয়ে গেছি মা, তুই ফিরে আয় মা। অনামিকা মৃদু হেসে বলল, মা, অনেক দেরি হয়ে গেছে। আমার 4 বছরের মেয়ে আছে, পড়াশোনা শেষ করে এখানেই নিজের জীবন গড়ে তুলেছি। অর্ণব তখন ধীরে ধীরে এগিয়ে এসে কাঁপা গলায় প্রশ্ন করল, তোমাকে যে সেদিন সাদা গাড়িতে তুলে নিয়ে গিয়েছিল ওটা কে ছিল? অনামিকা হালকা হেসে বলল, ওটা আমার মামা ছিল। সব কিছু জানার পরে মামা আমার উপর খুব রেগে গিয়েছিল। বলেছিল, তুই কেন এমন একটা জায়গায় পড়ে আছিস যেখানে মেয়েদের কোনো সম্মান নেই, স্বাধীনতা নেই। তারপর যেদিন তোমার বাবার মুখে সেই কঠিন কথা শুনে আমাকে ঘর থেকে বের করে দিল, সেদিন আর অপেক্ষা করিনি। মামাই সেদিন এসে আমাকে নিয়ে যায়। মামা তখনই সিদ্ধান্ত নেয় আমাকে পড়াশোনা করাবে। উনার কিছু পরিচিত বন্ধু পরিচয়ের মাধ্যমে বিদেশে স্কলারশিপের ব্যবস্থা করে দেয়। আমি ডাক্তারি পড়ার সুযোগ পাই। তারপর থেকে কঠোর পরিশ্রম আর লড়াই করে নিজেকে তৈরি করেছি।
সেখান থেকেই আমার নতুন পথ চলা শুরু হয়। এই কথা শুনে অর্ণবের চোখ ছলছল করে উঠল। সে ধীরে ধীরে অনামিকার হাত ধরে বলল, আমার তোমার কাছে ক্ষমা চাওয়ারও কোনো অধিকার নেই। যেদিন তোমার পাশে দাঁড়ানো উচিত ছিল সেদিন আমি চুপ করেছিলাম। আজ বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছিলাম। অর্ণবের কথা শুনে অনামিকা শান্ত গলায় বলল, সময় তার উত্তর দিয়ে দিয়েছে অর্ণব। অতীতের ভুলগুলো নিয়েই তো আমরা সবাই শিখি। আমারও অনেক কিছু শেখার ছিল। কয়েকদিনের মধ্যে অর্ণবের বাবা সুস্থ হয়ে উঠলেন। তারপর অর্ণব তার বাবাকে সব খুলে বলল। শুনে বৃদ্ধ বাবার চোখেও জল চলে এলো। তিনি বললেন, আমরা বড় ভুল করেছি। যে মেয়েকে আমরা ঠেলে দিয়েছিলাম বাইরে, সেই মেয়েই আজ জীবন বাঁচানোর দেবতা হয়ে ফিরে এসেছে। আসলে মেয়েরা শুধু সংসারের জন্য নয়, তারাও স্বপ্ন দেখতে পারে, স্বপ্ন পূরণ করতে পারে। সুযোগ পেলে নারীরা যে কোনো পুরুষের চেয়েও বড় সাফল্য এনে দিতে পারে। শুধু দরকার সমর্থন আর সাহস। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। ধন্যবাদ, ভালো থাকবেন।